আসসালামু আলাইকুম, আমি আবু আক্কার আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তো আজকে তোমাদের নতুন একটা টপিক নিয়ে আমি এখানে আলোচনা করব, ঠিক আছে? তো আজকের টপিকের নাম হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ সবাই, যে অনুপাত আর অসমানুপাত। তার আগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের নাম প্রথমে বলি যে ম্যাথস বাই আবু আক্কার, ক্লাস 10 করছি। আজকে নতুন শুরু করছি, যেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত, ঠিক আছে? তো আজকে লেকচার নাম্বার 1। তো আজকে শুধু আমরা জানবো শুধু অনুপাত জিনিসটা কি, রেশিও জিনিসটা কি। তো অনেক কিছু আমি ডিটেলসে লিখে রেখেছি, যেটা বেসিক। অনুপাত শুরু করার আগে বা কিছু চ্যাপ্টার শুরু করার আগে কিছু বেসিক জিনিস জানতে হবে, না জানলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? মানে পারবো না, বেসিক নলেজই নেই তো কী করে পারবো তাহলে, ঠিক আছে? আমি জাস্ট ওটা বুঝিয়ে দিচ্ছি, তারপর নেক্সট ক্লাস থেকে আমরা অঙ্ক করব, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? তো দেখো, আজকে অনুপাতের একটি রাশি অনুপাত কাকে বলে প্রথম জানবো, যে অনুপাত কাকে বলে, ঠিক আছে? তো অনুপাত হচ্ছে কি, একটি রাশি অপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ। মানে একটি রাশি হবে অপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ। তো আমরা অনুপাতকে সাধারণত কী আকারে লিখি বলো তো? তার আগে বলছি যে অনুপাতকে আমরা কী লিখি, এ ইজ টু বি। আর অনুপাত এটার নাম কি তাহলে? ইজ টু। এর নাম কি হবে তাহলে? ইজ টু। অনেক কারণ মনে নেই বা ভুলে গেছো, ক্লাস 7 ক্লাসে কিন্তু ছিল অনুপাত, ঠিক আছে? তো এ ইজ টু বি, এখানে ইজ, এর নাম কি তাহলে? ইজ টু। তো এ ও বি কী লেখা হয় তাহলে? এ ইজ টু বি। বা এটাকে অনুপাতকে কি বাই আকারে লিখতে পারি? অনুপাত কিন্তু বাই আকারে লেখা যায়। ইজ টুকে আমরা এ বাই বি আকারে কিন্তু লিখতে পারি, ঠিক আছে? সবাই বুঝতে পারছো? তো এর মধ্যে আমরা জানবো যে এ কে কী বলা হয় এবং বি কে কী বলা হয়। এ হচ্ছে কি উত্তরপদ, এ কে বলা হয় পূর্বপদ, আর বি কে বলা হয় উত্তরপদ, ঠিক আছে? তো আমরা জানবো যে পূর্বপদ আর উত্তরপদ। তারপর জানবো যে অনুপাতের একটা ভাগ আছে, সাম্যানুপাত আছে, বৈষানুপাত আছে, গুরু অনুপাত আছে, লঘু অনুপাত আছে, ব্যস্ত অনুপাত আছে এবং যৌগিক অনুপাত আছে, ঠিক আছে? তো সাম্যানুপাত জানবো। সাম্যানুপাত কাকে বলে? তোমাদের বইয়ের যে ফ্রন্ট পেজে ৭৭ পৃষ্ঠা আছে, তোমাদের বইটা অবশ্যই খুলতে হবে আর বইটা পাশে রাখতে হবে, তাহলে খুব হেল্পফুল হবে, ঠিক আছে? তো এখানে কি বলেছে, সাম্যানুপাত কাকে বলা হয়? তাহলে যে অনুপাতের পূর্বপদ আর উত্তরপদটা সমান হবে, মানে এ ইজ টু বি, সেখানে হয় এ সমান যদি বি হয়, তাহলে তাকে বলা হয় কি, সাম্যানুপাত। মানে যে অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ যদি সমান হয়ে যায় তাকে বলা হয় সাম্যানুপাত। মানে 2:2, 3:3, ঠিক আছে? তারপর আছে বৈষানুপাত আছে। আমরা জানি বৈষানুপাত কি, যে অনুপাতের কি পূর্বপদ আর উত্তরপদটা অসমান। এখানে লিখেছি যে অনুপাতের পূর্বপদ ও উত্তরপদটা অসমান, তাকে কী বলা হয়? বৈষানুপাত। মানে এ নট ইকুয়াল টু কি, বি। ওকে, দেখ 3:2, 5:3 বলা যায়। এবার জানবো আমরা যে জিনিসটা হচ্ছে গুরু অনুপাত কাকে বলা হয়। কোন অনুপাতের মান যদি এ বাই বি গ্রেটার দ্যান 1 হয়, মানে এর মান বড় হবে, মানে লবের মান বড় আর হরের মান যদি ছোট হয়ে যায়, তাকে বলা হয় গুরু অনুপাত। এ বাই বি গ্রেটার দ্যান কি 1, দেখো 3/2 গ্রেটার দ্যান 1। ওকে, দেখো লঘু অনুপাত কাকে বলা হয়? যে অনুপাতে এ বাই বি লেস দ্যান 1 হবে, লেস দ্যান 1, তাকে বলা হয় কি, লঘু অনুপাত। ওকে, তারপরে জানবো যে ব্যস্ত অনুপাত কাকে বলা হয়। আর লঘু অনুপাতের উদাহরণটা কি বললাম? 2/3, মানে লবটা কী হবে, ছোট আর হরটা কী হবে, বড়। 2/3 লেস দ্যান কি 1। সবাই বুঝতে পারছো? আর আমরা জানবো ব্যস্ত অনুপাত কাকে বলা হয়। ব্যস্ত অনুপাত বলেছে যে কোনো অনুপাতের পূর্বপদ আর উত্তরপদটা কী হবে, পরস্পর স্থান পরিবর্তন করে যে নতুন অনুপাত তৈরি হবে। কোনো অনুপাতের পূর্বপদ আর উত্তরপদটা কী হবে বলতো? পরস্পর স্থান পরিবর্তন করে যে নতুন অনুপাত তৈরি হবে। মানে এ ইজ টু বি, এর যদি স্থান পরিবর্তন করে কী হবে, বি, এই জায়গায় বি হবে আর বি এর জায়গায় কী হবে, এ হবে। যদি আমরা উদাহরণ লিখি, এ স্যার 5:2, এর ব্যস্ত অনুপাত কী হবে, তাহলে বুঝতে পারছি স্যার 2:5। ওকে, সবাই বুঝতে পারছো? তাহলে আমি বললাম যে কোন অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ পরস্পর স্থান পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে যে নতুন একটা অনুপাত তৈরি হবে তাকে বলা হয় কি, ব্যস্ত অনুপাত। ওকে, আমরা জানবো যৌগিক অনুপাত কাকে বলে। যৌগিক অনুপাত কাকে বলে, ঠিক আছে? তো যৌগিক অনুপাত হচ্ছে কি, যে দুই বা
ততোধিক, 2-এর বেশিও হতে পারে। অনুপাতগুলি পূর্ব পদগুলি গুণফল আর উত্তর পদগুলি কি গুণফল ধরে কি যে নতুন একটা অনুপাত তৈরি হবে তাকে বলা হয় যৌগিক অনুপাত। 2 বা ততোধিক বললাম, 2 বা ততোধিক অনুপাতের পূর্ব পদগুলির গুণফল আর উত্তর পদগুলির গুণফলকে যে নতুন একটা অনুপাত তৈরি হবে তাকে বলা হয় যৌগিক অনুপাত। দেখো A:B পূর্বপদ উত্তরপদ, C:D এর যৌগিক অনুপাত লিখেছি। দেখো A:C AC আর B:D মানে কি BD, তাহলে AC:2 কী হবে তাহলে BD। দেখো 5:2, 4:3, 1:2, তাহলে এর যৌগিক অনুপাত কী হবে 5:4:1 মানে পূর্বপদগুলো গুণফল করেছে আর উত্তরপদ মানে 2:3:2 যা অনুপাত যা মান হবে। এখানে যদি মান কত এসেছে বলো, 4×5 কত 20, 20 কত হবে 3 দিয়ে 6, 6 দিয়ে কত 12, ব্যাস। যদি কাটাকাটি করতে কত হবে 10 কত হবে 6, আবার কি হবে 5:3। ওকে, 4×5 20, 4×3 12। বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পারছো আমার কথা? তাহলে এটা হচ্ছে অনুপাতের একটা বেসিক নলেজ, যেটাকে রেশিও আমরা বলি সবসময়। রেশিও ক্লাস 7 ক্লাসে কিন্তু রেশিও আছে, ক্লাস 6 ক্লাসে কিছু অল্প অনুপাত সম্বন্ধে কিছু ধারণা দেওয়া আছে, ক্লাস 7-এ একটু ডিটেলসে দেওয়া আছে, আর ক্লাস 10 হচ্ছে যেহেতু মাধ্যমিক সেহেতু পুরোটাই A to Z দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা তো করলাম যে অনুপাত করলাম। অনুপাত জিনিসটা কি, সাম্যানুপাত বললাম, বৈষানুপাত বললাম, গুরু অনুপাত বললাম, লঘু অনুপাত বললাম, ব্যস্ত অনুপাত বললাম এবং লাস্টলি বললাম যৌগিক অনুপাত। এগুলো জানলাম, বেসিক নলেজ জানলাম। ঠিক আছে, এবার আমি এর ভিত্তিতে কিছু অঙ্ক করব, যে কি কি টাইপের অঙ্ক থাকতে পারে। উদাহরণে কিছু কিছু অঙ্ক কিন্তু আছে। ঠিক আছে, আমি সবসময় বলবো যে তোমাদের বইয়ের যে উদাহরণে যে অঙ্কগুলো করে দেওয়া আছে, সলভ করা আছে বা নিজে করে করা আছে, সবগুলো কিন্তু করতে হবে। কেন করতে হবে বলো তো, যে ওখান থেকে 70 থেকে 80% উদাহরণ থেকে দেওয়া হয়। তুমি যদি ভালো করে যাচাই করো, একদম প্রমাণ তোমাকে আমি দিয়ে দিব যে উদাহরণের অঙ্ক প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, তোমাকে উদাহরণ অঙ্ক করতেই হবে। কারণ উদাহরণের ভিত্তিতে কিন্তু আমরা অনুসরণগুলো করি। ঠিক আছে, উদাহরণের ভিত্তিতেই কিন্তু করি। তাহলে উদাহরণটা জানলে কি অনুসরণ করতে সহজ হবে তোমার। বুঝতে পেরেছি আমার কথা? তো চলো তাহলে করি, তাহলে নাকি কিছু আমি করি, উদাহরণে কয়েকটা অঙ্ক করি, যে জিনিসগুলো কী জিনিসটা, তারপর আমি তোমাদের একটু ডিটেলসে কালকে এর পরবর্তী নেক্সট ক্লাস থেকে তোমাদের আমি অনুসরণী স্টার্ট করে দেবো। ওকে, বুঝতে পারছো? তো আমাকে যদি এখন বলে স্যার যে এখানে একটা কোশ্চেন, উদাহরণে একটা প্রয়োগ আছে যে স্যার PR:QR, এখানে বলেছে স্যার লঘিষ্ঠ আকার করো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। জাস্ট উদাহরণের একটা অঙ্ক আকারে প্রকাশ করতে বলছে, প্রকাশ, এবং বলছে যে স্যার এর ব্যস্ত অনুপাত কী হবে। একটা কোশ্চেন নাম্বার 1। তাহলে PR:QR নাকি? তা আমি জানতে পারছি স্যার যে PR:QR আছে, তো PR অনুপাতকে বাই আকারে লিখে যায়, PR বাই কি তাহলে লিখে QR লিখতে পারি, আর কাটবে। দেখো তো তাহলে কী পেলাম, তাহলে P বাই কি Q, এটাকে অনুপাত করতে পারি P:2Q। তো এর বলেছে ব্যস্ত অনুপাত বলেছে, তো ব্যস্ত অনুপাত কী হয় বলো তো, এর ব্যস্ত অনুপাত কী হবে, এর ব্যস্ত অনুপাত হবে কি, যে Q:2 কী হবে তাহলে P হবে। এর ব্যস্ত অনুপাত কী হবে Q:P, জানতে পারলাম। এবার একটা অঙ্ক দেওয়া আছে, বলে দিচ্ছি আমি, যে খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক। উদাহরণে কিন্তু কিছু করে দেওয়া আছে, অবশ্যই এগুলো উদাহরণের অঙ্ক, প্রয়োগের অঙ্ক, অবশ্যই নোটস করে নিতে হবে, প্র্যাকটিস করে বাড়িতে বেশি করে প্র্যাকটিস করতে হবে। বারবার একটা কথা বলছি, শুধু দেখলে হবে না, অবশ্যই খাতায় নোটস করতে হবে, পড়তে হবে। ঠিক আছে, আমি জাস্ট কয়েকটা অঙ্ক করছি। দেখো তো এখানে একটা লিখছি অঙ্ক, যে প্রয়োগ নাম্বার 10, 2 নম্বর প্রয়োগ লিখছি। এখানে ধরো A:B দেওয়া আছে, কত 4:5 দেওয়া আছে। এখানে B:C দেওয়া আছে, B:C দেওয়া আছে 6:7 হলে বলেছে A:C কত। আমি বুঝতে পারছি যে A:B 4:5, এখানে B:C 6:7 চেয়েছে, A:C চেয়েছে, তাহলে আমি A:B এটা অ্যান্সার করছি। A:B বলতে পারি স্যার A/B বলা যায়।
বি ইস টু সি মানে কি, বি বাই সি সমান কত, সিক্স বাই কত 7, তাহলে এ বাই বি সমান কত তাহলে বলো, এখানে একটু মিস্টেক করলাম, এ বাই বি কত আছে বলো, কত আছে দেখো, এ ইস টু বি সমান দেওয়া হচ্ছে 4:5, ঠিক আছে, তাহলে বলো এ বাই বি কত হবে তাহলে, কত 4/5, ঠিক আছে। এখানে দেখো বি ইস টু সি কত আছে 6:7 দেওয়া আছে, তাহলে বি বাই সি কত হবে বলো, 6/7, তাহলে এটা বাম পক্ষ, এটা বাম পক্ষ, ডান পক্ষ ডান পক্ষ, তাহলে কী করতে পারি আমি, বাম পক্ষ গুণ করতে পারি, এ বাই বি ইন্টু বি বাই সি করা যায়। আর এখানে কি 4/5 ইন্টু তাহলে কত বলো 6/7 করতে পারি। তাহলে দেখো এখানে বি কাটছে, তাহলে এ বাই কত আসলে সি, আর এখানে কত তাহলে বলো 4 কাটাটি যাবে কি 5 4 6 5 5 5 7 আছে, 4 6 কত 24 বাই কত 5 সাথে কত 35, তাহলে কত পেলাম বলো, তাহলে এ ইস টু সি কত পেলাম 24 ইস টু কত পেলাম বলো 24:35 পেয়ে গেলাম। তাহলে এ ইস টু সি মান পেয়ে গেলাম, কিন্তু কত পেলাম 24:35, ঠিক আছে। এবার এটা তো করলাম, এটা প্রথম বেসিক যে অঙ্কটা করলাম। এবার একটা অঙ্ক, দ্বিতীয় অঙ্ক দেওয়া আছে, দেখো উদাহরণে কয়েকটা অঙ্ক করছি, কেননা উদাহরণ বিশেষে কিন্তু অনুসরণিত করা আছে। এ ইস টু বি, এখানে কোশ্চেন নাম্বার লিখছে, কোশ্চেন আছে এ ইস টু বি, এখানে 6:7 আছে, এখানে বি ইস টু সি সমান আছে 8:9 চেয়েছে, হলে বলেছে যে এ ইস টু বি, এ ইস টু বি ইস টু সি কত হবে। এ ইস টু বি বলেছে 6:7 এবং বি ইস টু সি বলেছে 8:9, বলেছে এ ইস টু বি ইস টু সি কত হবে। তাহলে বুঝতে পারছি স্যার, সলিউশন আমি যখন লিখছি এখানে যে এ বাই বি কত তাহলে বলো 6/7, বি বাই সি সমান কত 8/9, এখানে এ বি সি চেয়েছে, একটা কাজ করতে পারি, এ বাই বি 6/7 লিখলাম এখানে, এখানে বি বাই সি সমান কত 8/9, এখানে দেখো এ এর মান কিন্তু 6, এ এর মান কিন্তু 6 আর সি এর মান আছে 9, সি এর মান 9, এখানে বি এর মান 7, বি এর মান 8, বি এর মান কিন্তু দুটো হবে না, বি এর মান একটা হবে। তো একটা করার জন্য কি বিকে সমান করতে হবে, বিকে সমান মানে 7, এখানে 9 আছে, তাহলে কী গুণ করবো বলো তো, এই 7টা যদি এখানে গুণ করি সমস্যা নেই, আবার এই 9টা এখানে গুণ করলাম তো সমস্যা নেই। তো ওপরে নিচে গুণগুলো তো উপরে করতে হবে সেম, এই নিচে করলাম তো উপরে করতে হবে সেম, তাহলে কত হবে বলো 6 9 কত 54 হবে, কত 7 9 কত 63, এ কথা বলো 7 8 কত 56, সিকে করলাম, সিকে করতে হবে না, বিকে করতে হবে। এখানে একটু সিলে মিস্টেক হয়েছে, একটু সিলে মিস্টেক হলো, ভালো করে দেখো এখানে সিলে মিস্টেক হয়েছে। এ বাই বি সমান আছে 6/7 আছে, এখানে বি বাই সি সমান আছে কি 8/9, বিকে সমান করতে হবে, বি মানে কত আছে এখানে 7 আছে, এখানে 8 আছে, আমি 9 ধরেছি, জাস্ট একটু সিলি মিস্টেক হয়েছে। বিকে সমান কত, এ এর মান কিন্তু 6, বি সি এর মান কিন্তু 9, আর এখানে বি এর মান 7, বি এর মান 8 আছে, তাহলে 8টা এখানে গুণ করবো, 7টা এখানে গুণ করবো, দেখো তো 7 8 56, 7 8 56, তাহলে ওপরে 8 অবশ্যই, এখানে কী তাহলে 7, তাহলে 6 8 কত 48, 48 বাই কী তাহলে 7 8 56, আর দেখো 7 8 56, নিচে কী তাহলে 7 9 63, তাহলে এ বি ইস টু সি কত হবে তাহলে 48, এর মান কি 48, বি এর মান কি তাহলে 56, আর সি এর মান কি তাহলে 63 পেলাম। দেখো 48 56 আর কি 63 পেয়ে গেলাম, সবাই বুঝতে পেরেছো। তা আমি কাকে সমান করলাম তাহলে, বিকে সমান করলাম, বি এর মান যেহেতু দুটো আছে, বি এর মান সাধারণত একটা থাকে, বুঝতে পারছো আমার কথা। এবার একটা কাজ করি, আরও কয়েকটা অঙ্ক করছি, তাহলে কি আরও ক্লিয়ার হবে। অবশ্যই এই অঙ্কগুলো সবাই নোটস করবে, অবশ্যই এই অঙ্কগুলি প্রত্যেকেই নোটস করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, একদম প্র্যাকটিস। উদাহরণ করে দিচ্ছি, কাল থেকে আমি অনুসরণী স্টার্ট করবো, এই পরবর্তী নেক্সট ক্লাস থেকে লেকচার নাম্বার 2 থেকে স্টার্ট করব। কী করবো বলো তো, লেকচার নাম্বার 2 থেকে স্টার্ট করব অনুসরণী অঙ্ক। অবশ্যই সবাই রেডি থাকো। এখানে দেওয়া আছে সেম আরেকটা অঙ্ক করি, দেওয়া আছে এ ইস টু বি দেওয়া আছে, তার আরও ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বর 5:9 আছে, বি ইস টু সি কত আছে 4:5 হলে বলেছে কি বলো এ ইস টু বি
ইস টু সি কত হবে, ঠিক আছে। তাহলে কত আছে বলো সলিউশনে, তাহলে এ ইস টু বি 5:9, তাহলে বলতে করতে পারি বলো তো এ বাই বি কত তাহলে 5/9 থাকলে বাই আকারে লিখতে পারি। একই রকম বি ইস টু সি সমান 4/4:5, তাহলে বি বাই সি কত হবে, বি বাই সি হবে কত 4/5, ঠিক আছে। তাহলে এখানে দেখো এ বাই বি 5/9, এখানে দেখো বি বাই সি কত হয় 4/5। একটা কাজ কি করতে পারি, বিকে সমান করতে হয়, বারবার করে বললাম বিকে সমান করতে হবে। দেখো এ এর মান কিন্তু 5, সি এর মান কিন্তু 5, তার এখানে টেনশন নেই, কিন্তু আমাকে বিকে নিয়ে টেনশন। বি 9, বিকে 4, তাহলে এখানে কি 9 এখানে গুণ করবো, 4টা এখানে গুণ করবো, দেখো তো ব্যাস সমান হয়ে গেল। এখানে কত 9, উপরে কি 4, 4 5 কত তাহলে 20 বাই কত তাহলে 36, আবার কি 4 9 কত 36 বাই কত 5 9 কত 45 হয়ে গেলাম। তাহলে এ এর মান পেলাম 20, বি এর মান পেলাম 36, আর সি এর মান কি পেলাম 45। তাহলে এ বলতে পারি এখানে স্যার যে এ ইস টু বি ইস টু সি কত হবে তাহলে বলো 20 ইস টু 36 ইস টু কত 45। কাটাকাটি কি যাবে দেখো তো, 4 দিয়ে যাবে, 4 দিয়ে এটা যাবে, কিন্তু 45 যাবে না। কাটলে কিন্তু প্রত্যেকটা টার্মকে কাটতে হবে, তাহলে কিন্তু কাটাকাটি যাবে, ঠিক আছে। বুঝতে পারছো আমার কথা, প্রত্যেকে সবাই বুঝতে পারছো তো নাকি? আমি যে বেসিক নলেজটা বললাম, বেসিক যে অনুপাতের বললাম, অবশ্যই এটা নোটস করতে হবে, পড়তে হবে। আর যে অঙ্কগুলো করব আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। মানে অঙ্ককে মানে হয়ে যাবে বা দেখে নেব এরকম করলে হবে না। তুমি মাধ্যমিক ক্যান্ডিডেট, তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। যা হয়েছে ক্লাস 9, ক্লাস 8, ক্লাস 7, ক্লাস 6-এ যা হয়েছে ক্লাস 10-এ একটা ভালো রেজাল্ট তোমাকে করতে হবে। অঙ্কে বেসিক নলেজ তোমাকে জানতে হবে এবং তোমাকে এখন থেকে আগ্রহ দেখাতে হবে পড়াশোনাতে। তুমি যদি সায়েন্স নিয়ে পড়তে চাও তো ম্যাথ লাগবেই, ক্যালকুলেশন লাগবে, ম্যাথ তোমাকে করতে হবে, ছেড়ে দিলে হবে না, ঠিক আছে, ছেড়ে দিলে হবে না। পরবর্তী নেক্সট অঙ্ক করছি, তাহলে অবশ্যই বুঝতে পেরেছি আশা করি অঙ্কটা। পরবর্তী নেক্সট অঙ্ক দেখো, এখানে নেক্সট যে অঙ্কটা আছে কী আছে বলো তো, আজকে নেক্সট অঙ্ক করে নিই। এখানে দেওয়া আছে একটা অঙ্ক দেওয়া আছে 4 নম্বর অঙ্ক, প্রয়োগের এক্স ইস টু ওয়াই সমান দেওয়া আছে 2:3 বলেছে, হলে বলেছে 4x মাইনাস ওয়াই ইস টু 2x প্লাস 3y। তাহলে সলিউশন এক্স ইস টু ওয়াই মানে কত 2:3, ঠিক আছে, এক্স ইস টু ওয়াই 2:3। তাহলে এখানে 4x মাইনাস ওয়াই, এক্সের মান কিন্তু জানি, এখানে x বাই ওয়াই লিখতে পারি, সমস্ত কত 2/3। তাহলে ধরি সমাধান ধরলাম কি পাশে পি ধরে নিলাম, পি নট ইকুয়াল টু 0। অনেক সময় কি হয় যে আমি যখন অঙ্ক করছি ধরো, তো আমি শর্টকাট চেষ্টা করি, শর্টকাট করতে হবে না, ক্লাস মাধ্যমিক কেন কিন্তু শর্টকাট করবে না। ধরো এক্সের মান জানি, স্যার এক্সের মান 2, এক্সের মান 2 বসিয়ে দিলাম, ওয়াইয়ের মান 3, মান হয়ে যাবে, একদম মান নির্ণয় হয়ে যাবে। কিন্তু তোমাকে তুমি মাধ্যমিক পড়ছো, তোমাকে একদম ডিটেলসে করতে হবে, নাম্বার যেন তোমাকে এখন ধরতে হবে কিছু না কিছু তোমাকে। তাহলে এখানে ধরে নিলাম কি পি ধরি এক্স বাই ওয়াই সমান 2/3 সমান পি। তাহলে এক্স সমান বুঝতে পারছি কি, এক্স সমান কি তাহলে 2p, আর ওয়াই সমান কি তাহলে 3p। এই যে মানটা পেলাম, এই মানটা কি বসিয়ে দেবো, একটা মানে বসিয়ে দিলে কি একটা মান পেয়ে যাবো। পি কেন বলতো, পি একটা বাস্তব সংখ্যা, এই পি ধরলাম, পাশে লিখবো কি পি একটি বাস্তব সংখ্যা আছে বই, বোঝার জন্য বলছি আমি জাস্ট, ঠিক আছে। তাহলে এক্স সমান 2p আর ওয়াই সমান 3p, ব্যাস মানটা বসিয়ে দেবো এখানে। তো কত হবে 4x মাইনাস ওয়াই ইস টু থাকলে বাই আকারে লিখতে পারি, বাই কি 2x প্লাস কত 3y, মানটা বসিয়ে দাও। তাহলে 4 ইন্টু কত হবে তাহলে এক্সের মান কি তাহলে 2p মাইনাস ওয়াইয়ের মান কি তাহলে 3p, ঠিক আছে। তাহলে 2 ইন্টু এক্সের মান কি তাহলে 2p প্লাস 3 ইন্টু কত তাহলে 3p, তাহলে কত বলো 4 দিয়ে কত 8, 8p মাইনাস কি তাহলে 3p, নিচে কী তাহলে বলো 2 দিয়ে 4, 4p প্লাস কী তাহলে 3 3 9, 9p। তাহলে 8 থেকে 3 বাদ দিলে কত, 8 থেকে 3 বাদ দিলে কত বলো, 8 থেকে 3 বাদ দিলে কত বলো,
8 থেকে 3 বাদ দিলে 5, তাহলে 5p বাই কি তাহলে 9 4 কত 13, 13p, তাহলে পিপি কাটবে, তাহলে ইস টু আছে 5/13, তাহলে মান কী পেলাম তাহলে? তাহলে যেহেতু ইস টু চেয়েছে তার মানে কত হবে বলো? 5:13 মান পেলাম। সবাই বুঝতে পারছো? তো এভাবে উদাহরণে প্রত্যেকটা অঙ্ক, ধরো আমি প্রয়োগ 14 করলাম, প্রয়োগ 15 16 একই রকম সেম টাইপের অঙ্ক দেওয়া আছে, আমি জাস্ট কালকে অনুশীলন করব। আর প্রয়োগে যদি কোনো অঙ্ক তোমাদের প্রবলেম বা সমস্যা হয় যে স্যার এই অঙ্কটা আমার অসুবিধা হচ্ছে, অবশ্যই একটা কমেন্ট সেকশনে বলতে হবে স্যার অঙ্কটা পারছি না, অবশ্যই আপনি একটু করে দেন, একটু ডিটেলসে আমি করে দেবো, আমি কিন্তু চেষ্টা করবো। আর যেগুলো সালের কোশ্চেন সেগুলো কিন্তু আমি করাবই, টেনশন নেই ইনশাল্লাহ, টেনশন তোমাদের নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে পড়তে হবে, তুমি যত কিছু করো তোমাকে পড়াশোনা করতে হবে, ফোকাস ঠিক রাখতে হবে, লক্ষ্য ঠিক রাখতে হবে, ব্যাস তুমি পড়ে যাও, ঠিক আছে? তো প্রতিনিয়ত আমি অনুপাত সমানুপাত প্রত্যেকটা জিনিসের A to Z অঙ্ক করে দেবো, অনুশীলনী অঙ্ক ডিটেলস যে চ্যাপ্টারটা ধরবো পুরো ফুল কমপ্লিট আমি করে দেবো, ঠিক আছে? দায়িত্ব আমার তোমাদের একটা প্র্যাকটিস করার, একটা নোটস করা, প্র্যাকটিস করা, ব্যাস এটুকুই কাজ তোমাদের, ঠিক আছে? আজকে আপাতত যেহেতু আজকে ইন্ট্রোডাকশন ছিল অনুপাতের, লেকচার 1-এ ইন্ট্রোডাকশন দিলাম, কয়েকটা করালাম, এর পরবর্তী নেক্সট ক্লাস তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে, ঠিক আছে? আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? আশা করছি আজকে থাক তাহলে নাকি? তো অবশ্যই চ্যানেলটার নাম মনে রাখতে হয় ম্যাথস বাই আবু বকর। অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট মাস্ট অ্যান্ড সাবস্ক্রিপশন দরকার, যেহেতু চ্যানেলে যখন ভিডিও আসবে তুমি যখন দেখতে পাবো না ভিডিওটি চলে এসেছে, আমাকে দেখতে হবে, একটা ফাঁকা টাইম বের করে তুমি দেখবে, ঠিক আছে? পরবর্তী নেক্সট ক্লাস তোমার সাথে দেখা হবে। ওকে, ধন্যবাদ, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম, ঠিক আছে।